তার মানে এটার মধ্যে স্ট্রেস জেনারেট করতে হবে। স্ট্রেসটা জেনারেট করতে গেলে আসলে কনক্রিট থেকে স্ট্রেসটা যাইতে হবে কোথায়? স্টিলে। তার মানে এইখানে এক ধরনের বন্ড অবশ্যই আসলে কাজ করে। সো তুমি যদি জাস্ট নিজের ছোট একটা এক্সাম্পল চিন্তা করো, তুমি তোমার হাতের মুঠের ভেতরে যদি একটা কলমকে রাখো, হাতের মুঠটাকে যদি প্রেস করে রাখো, তাহলে দেখবা যে কলমটাকে খুব দ্রুত তুমি বের করতে পারবে না, কিন্তু গ্রিপটা যদি ছেড়ে দাও তখন কলমটা বের হয়ে যাবে। সো যখন তুমি হাইয়েস্ট গ্রিপ দিতে পারবা, দ্যাটস বন্ডিং দিতে পারবা, তোমার এটা সবসময় ভালো কাজ করবে, এই অংশটা। তো মেইনলি আমি যে এই জিনিসটা তোমাদেরকে এখান থেকে বলতে চাচ্ছি যে এখানে আহ, যখনই তুমি আরসিসি বলবা, রিইনফোর্সড সিমেন্ট কনক্রিট আমরা যখন বলবো, এটার খুব বেসিক অ্যাজাম্পশন হচ্ছিল যে এই রিইনফোর্সমেন্টের চারিদিকে কনক্রিটের সাথে একটা বন্ড থাকবে। এখন এই বন্ডটাকে তুমি কিভাবে এনশিওর করবা, এইটা হচ্ছিল তোমার মেইন টাস্ক। তো এইটাই আমরা ধীরে ধীরে এই টপিকসটাতে দেখার চেষ্টা করব, যে আসলে কিভাবে আমরা এই বন্ডটাকে ডিজাইন করতে পারি, বা সবচেয়ে বড় কথা হচ্ছিল এনশিওর কিভাবে করতে পারি। তো এগুলো আমি অলরেডি ডিসকাস করছি। সো নেক্সট আমি চলে যাই। আমি একটু শেয়ারটা স্টপ করতেছি। আচ্ছা, তো এখন এই যে বন্ডের যে ব্যাপারটা, এটা আসলে আমি এনশিওর কিভাবে করব, এটা হচ্ছিল আমার মেইন ফোকাস। তো আমরা যখন হচ্ছিল তোমার আরসিসি পড়ছি, আমরা দুই ধরনের বেসিক রিইনফোর্সমেন্টের কথা একদম শুরুর দিকে বলছিলাম। একটা হচ্ছিল প্লেন বার, যেটার সারফেস যেটা আছে, সারফেসটা একদম প্লেন থাকে, যেটা বর্তমানে হয়তোবা তোমরা খুব বেশি দেখতে পাবা না। হয়তোবা পুরাতন কোনো বিল্ডিং যদি ভেঙে ফেলে, তখন তোমরা ওইটা হয়তোবা দেখতে পারো। সো এটা বেসিক্যালি 90s-এর দশক পর্যন্ত ছিল। সো এখন আসলে যেটা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছিল অনেকটা ডিফর্ম বার বলি আমরা। এই তো এই ডিফর্ম বার যেগুলো আছে, ডিফর্ম বার গুলার মেইন থিম যেটা, সেটা হচ্ছিল যে এটার প্রত্যেকটার সারফেসের ভিতরে এই ধরনের হচ্ছিল রিব দেওয়া থাকে। তোমরা এখানে ছবিতে ডান দিকে দেখতে পাচ্ছ যে ডিফর্ম বারের মধ্যে আমাদের হচ্ছিল রিব দেওয়া আছে। যখন আমি যে কোনো একটা রিইনফোর্সমেন্টকে প্রোভাইড করব কনক্রিটের ভেতরে, ফর এক্সাম্পল আমি যদি চিন্তা করি এরকম যে একটা সিলিন্ড্রিক্যাল শেপ, এই সিলিন্ড্রিক্যাল শেপের ভেতরে আমি একটা রডকে এখানে রেখে দিচ্ছি। তো স্বাভাবিকভাবে যদি আমি এটা প্লেন বার না দিয়ে এইরকম খাঁজ কাটা করে দিই, তাহলে আমার জিনিসটা হচ্ছিল কি হবে, বেটার পারফর্ম করবে। যে কাটা কাটা অবস্থায় থাকলে এই জায়গাতে, তো এটারই মেকানিজমটা এখানে দেখানো আছে, যে তুমি যখন এদিকে টান দিবা, দেখা যাবে যে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা আসলে রিঅ্যাকশন ফোর্স তৈরি হবে, যার কারণে এইটা হচ্ছিল বেটার স্ট্রেংথ তোমাকে প্রোভাইড করবে। তো এই যে বেটার স্ট্রেংথটা প্রোভাইড করে, এই বেটার স্ট্রেংথটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট যখন তুমি আরসিসি ডিজাইন করবা। এবং যখন এই ধরনের ফোর্স আসলে এখানে কাজ করে, দেখা যাবে যে এটাকে যদি তুমি কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করো, এটা দুইটা কম্পোনেন্ট থাকে, একটা ইনওয়ার্ড আর একটা হচ্ছে আউটওয়ার্ড। তো অপোজিট ডিরেকশনে যদি চিন্তা করো, যে কনক্রিট যদি স্টিলের উপরে এই ফোর্সটা অ্যাপ্লাই করে, স্টিল আবার কনক্রিটের উপরে তার বিপরীত ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে, এবং এই ফোর্সের কারণে দেখা যাবে যে তোমার কনক্রিট হচ্ছিল কি ফেটে যেতে পারে, ফেটে তারপরে বের হয়ে যাবে। সো জেনারেলি দেখবা যে আমরা নেক্সট স্লাইডে যখন যাচ্ছি, তখন ফেইলিওর মেকানিজমটা নিয়ে কথা বলবো, যে কিভাবে আসলে ফেইল করে জিনিসগুলো।
তো ফেলটা দেখি আমরা। আচ্ছা, তো জেনারেলি এই যে ফেল করার যে ব্যাপারটা বন্ডের ক্ষেত্রে, তো বন্ডের ফেলিওরটা হতে পারে দুই ধরনের। যেটা আমি মাত্র বলতে নিলাম একটা, যে যদি রিপ গুলা খুব ভালো মতো কাজ করে, তো দেখা যাবে যখন আমি এই কনক্রিট ব্লকের ভেতর থেকে স্টিলকে টান দিব, এটা রেডিয়াল ডিরেকশনে ক্র্যাক হবে, এরকম 4 ডিরেকশনে ক্র্যাক হবে। এবং এটাকে যদি ভেতরে ওপেন আপ করে দেখা হয়, তাহলে দেখা যাবে যে রিবের সাথে যেই কনক্রিট গুলো লেগে আছে সেগুলো আসলে ভেঙে ভেঙে বের হবে, ক্রাশড কনক্রিট থাকবে এখানে। সো এই ধরনের যে ফেলিওরটা, এটাকে আমরা বলতেছি হচ্ছিল ডিরেক্ট পুল আউট ফেলিওর। আচ্ছা, আরেকটা ফেলিওর হইতে পারে, সেটা হচ্ছিল স্প্লিটিং অফ কনক্রিট। যে কনক্রিট এরকম দেখবা যে হরাইজন্টালি বা হরাইজন্টাল ডিরেকশন আর কি স্প্লিট করে যায়, বা এইভাবে হচ্ছিল স্প্লিট করে যায়। তোমরা অনেক জায়গাতেই দেখবা যে আসলে এই টাইপের ফেলিওর হয়। এখন প্রশ্ন হচ্ছিল যে এই টাইপের ফেলিওর কখন হয় আর এই টাইপের ফেলিওর কখন হয়, কোনটাকে আমি আসলে অ্যাকসেপ্ট করব। তো স্প্লিটিং ফেলিওরটা জেনারেলি হয় যখন তোমার এই যে কংক্রিট, কি বলে, স্টিলটা যদি দেখো, স্টিলের নিচে কি এনাফ কংক্রিট আছে? চিন্তা করো, বলো। একটু ইন্টারাকশন করতে হবে, কারণ আমি জানি না যে তোমরা আছো কিনা বা শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তো প্রবলেম হচ্ছিল যে যখন কনক্রিট খুব কম পরিমাণে থাকে, দেখা যাবে যে এই টাইপের ফেলিওর আর হইতে পারে না, কারণ ক্র্যাক পড়বে কোথায়? কনক্রিটই তো নাই। এরকম ক্রাশিং হওয়ার আগেই এরকম ক্র্যাক করে যায় ছোট্ট একটা জায়গার ভেতরে। সো স্প্লিটিং টাইপের ফেলিওরটা হয় যদি কনক্রিটের, কি বলে, স্টিলের চারিদিকে কনক্রিটের পরিমাণ কম হয়। তো স্বাভাবিকভাবে তোমরা ফ্লেক্সারাল ডিজাইন অলরেডি পড়ে আসছো, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে একটা মিনিমাম কভার দিতে হয়, তাই না? আমরা জেনারেলি কত 2.5 ইঞ্চ চিন্তা করি যে একটা মিনিমাম কভার আমরা দিই। তো এই যে মিনিমাম কভারটা, এটা যদি তুমি প্রপারলি না দাও, যেটা কোড বলে দিচ্ছে, এই মিনিমাম কভার না দিলে কিন্তু তোমার এই ধরনের স্প্লিটিং ফেলিয়ার আসতে পারে। তো সেটা কি অ্যাকসেপ্টেবল হবে? No, এটা অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা, তাহলে ঠিক আছে, বুঝলাম যে স্প্লিটিং অফ কনক্রিটটা অ্যাকসেপ্টেবল হবে না। হোয়াট অ্যাবাউট ডিরেক্ট পুল আউট, সেটা কি অ্যাকসেপ্টেবল? একটু চিন্তা করো, চিন্তা করে বলো, ডিসকাশন করতেছি। লাইক ডিরেক্ট পুল আউট, এটা কি তোমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয় কিনা? না স্যার। এটাও অ্যাকসেপ্টেবল না? কি কারণে সেটা একটু বলতো, যদি বলতাম। জিনিস হচ্ছে হলো, আমি যদি আরেকটু ক্লিয়ারলি এই ছবিটা তোমাদেরকে দেখাই। দেখো, এটা জাপানে হচ্ছিল একটা টেস্ট, আমি পিএইচডির সময় হচ্ছিল, আমাদের প্রজেক্টের আন্ডারে ছিল। তো এই জায়গাতে এইরকম একটা ফ্রেম তৈরি করে তোমার হচ্ছে হলো লোড দেওয়া হচ্ছিল। তো এটার মেইন একটা বিষয় হচ্ছিল, এটা বাংলাদেশের কনস্ট্রাকশনকে ফোকাস করে আসলে করা। এবং এই জায়গাটাতে তুমি যদি খুব ভালো করে দেখো, একটা স্পেসিফিক জিনিস দেখতে পাবা। সেটা হলো, আমার এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা, এখানে একটা ক্র্যাক জেনারেট করছে, দেখছো? এটা তো একটা বিম, তাই না? এটা একটা বিম, তাহলে বিমের রিইনফোর্সমেন্টটা কোথায় থাকার কথা? সাপোর্টের উপরে। তো জিনিসটা যেটা হচ্ছে যে এই জায়গাতে বিম এবং কলামের মাঝামাঝি এই সাইডটাতে এই যে রডটা আছে, এই রডটা ছিল প্লেন বার, তার মানে তার কোনো গ্রিপ ছিল না। সো সে অ্যাকচুয়ালি ভেতর থেকে বের হয়ে চলে আসছে। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা তোমার আর্থকোয়াকের সময় হইলে আসলে কি হবে? তুমি কি কখনো চাবা যে আসলে তুমি যে রিইনফোর্সমেন্ট গুলো দিছো মোমেন্টকে টেক কেয়ার করার জন্য, তো সেটা যদি বের হয়ে আসে, তাহলে কি সে মোমেন্টের ইকুয়েশন আমরা কি জানি অলরেডি? একটা ইকুয়েশন খুব সিম্পল,
যে AS FY D মাইনাস A/2। তাহলে এখন তোমার এখানে অ্যাজাম্পশন হলো যে তোমার স্টিল কি করবে, ইল্ড করবে, সেই জায়গাতে তোমার স্টিল স্লিপ করে বের হয়ে আসতেছে। এটা কি অ্যাকসেপ্টেবল? তার মানে পুল আউট ফেলিওরটাও কিন্তু আসলে অ্যাকসেপ্টেবল না। তার মানে আমাকে আসলে এখানে যেটা চিন্তা করতে হবে যে আসলে কোনো অল্টারনেটিভ অপশন নাই, দ্যাটস মিন কোনো ফেলিওর হইতে পারবে না। কথাটা কি বোঝা গেছে যে বন্ড ফেলিওর হইতে পারবে না, বন্ড থাকতে হবে। এটা হচ্ছে আমার মেইন ক্রাইটেরিয়া। এখানে অল্টারনেটিভ চিন্তা করার আসলে কোনো সুযোগ নাই। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আমরা ধীরে ধীরে একটু ইনডেপথে যাই যে আমরা আসলে কিভাবে এনশিওর করব যে বন্ড ফেল করবে না। সো আমি যে এক্সাম্পলটা তোমাদেরকে এখন এক্সপেরিমেন্টেড দেখাইলাম, এটা কিন্তু ভালো এক্সাম্পল না। এটা একটা প্রবলেম হইলে আসলে কি হইতে পারে সেটাই এক্সপেরিমেন্টালি বের করা হয়েছে। এটা কখনো গুড এক্সাম্পল হবে না যে আসলে এটা ভালো। আচ্ছা, এখন আমাদের আসলে যেটা তার মানে বুঝতে পারলাম যে আমরা বন্ড এনশিওর করতে হবে, যেমনি হোক বন্ড এনশিওর করতে হবে। এখন আমরা একটু দেখি তো এই জায়গাটাতে আমি তোমাদেরকে তিনটা কন্ডিশন চিন্তা করি, দুই তিনটা। ফর এক্সাম্পল, এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমি একটা রড রাখলাম। এইটা একটু ইরেজ করি। তো এটা ধরো আমার একটা সিলিন্ডার, আমি একটা রডকে রাখলাম এতটুকু। আচ্ছা, আরেকটা রডকে আমি আরেকটু লম্বা করে এখানে দিলাম। সো পরেরটা বাকি থাকুক। তাহলে ধরো এখানে T1 ফোর্স আর এখানে T2 ফোর্সে আমি এটাকে টানবো। কোনটা বেশি ক্যাপাসিটি নিতে পারবে বলতে পারবা? স্যার T2 বেশি নিতে পারবে, কেন? আর এর ভিতরে লেন্থটা বেশি, এর ভিতরে বেশি। বেশি কংক্রিটের সাথে আচ্ছা, তার মানে তোমরা যেটা বলতে চাচ্ছ যে এটার আসলে সারফেস এরিয়াটা বেশি হচ্ছিল, ভেতরে আছে, সো আলটিমেটলি তার বন্ড ক্যাপাসিটি বেশি হবে, রাইট? জেনারেলি একটা সিলিন্ডারের ক্ষেত্রে যদি আমি দেখি তার সারফেস এরিয়া কোনটা, এই বাইরেরটা হলো সারফেস এরিয়া। তো যেহেতু তার লেন্থ বেড়ে গেছে, সারফেস এরিয়া বেশি, সো বন্ড স্ট্রেংথ সেম থাকলেও বন্ড ক্যাপাসিটি বেশি থাকবে। ওকে, আচ্ছা, তাহলে T2 জেনারেলি আমাদের নর্মাল সেন্স বলে যে T1 থেকে বড় হবে। এখন আমি যদি তোমাকে থার্ড একটা কন্ডিশন দিই, যে ঠিক একই পরিমাণ, ধরো একই পরিমাণ আমি এটাকে ভেতরে দিব, T3-তে টানবো, কিন্তু এই ক্ষেত্রে আর একটা কাজ করব, এটাকে একটু বাঁকা করে দিব, রডটাকে একটু বাঁকা করে দিলাম। তাহলে এইটার ক্যাপাসিটি T3, এটা কি হবে? আর তাইলে এটা আরো বেশি হবে থেকেও ক্যাপাসিটি। বেশি হবে। তাহলে তোমরা বলতেছো যে এটা T3 থেকেও বড় হওয়ার কথা যখন ফেল করবে। কারণ কি? এটার সারফেস এরিয়া সেম থাকবে, তাই না? কিন্তু এইটা যখন আসলে বের হয়ে আসার চেষ্টা করবে, তখন এই কনক্রিটটুকুকে নিয়ে বের হয়ে আসার চেষ্টা করবে, তাই না? তার মানে এই যে কনক্রিটের যে এই জায়গার একটা ফ্রিকশনাল ফোর্স, এইটাকে সে ক্যাপাসিটি হিসাবে পাচ্ছে। তার মানে এই T3, T2 এবং T1, এই প্রত্যেকটা জিনিসের আমার এখন প্রয়োজন হবে যে আসলে আমি ক্যাপাসিটি বাড়ানোর জন্য দুইটা ওয়ে দেখলাম। এক হলো আমি অ্যাঙ্করেজ প্রোভাইড করব, আর এক হলো আমি লেন্থ প্রোভাইড করব। আইদার আমি এই পথে যাব অথবা এই পথে যাব, কিছু কিছু ক্ষেত্রে দুইটাই করতে হবে যখন আমি এনাফ জায়গা না পাবো। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে সিলিন্ডারটাই বলি যে এতটুকু জায়গা, দেখা গেল যে তুমি এতটুকু দিলে আসলে তোমার কাজ হতো, কিন্তু তোমার তো জায়গা নাই, তখন তোমাকে অ্যাঙ্করেজ করতে হবে। সো
যে জিনিসটা মেইনলি আমরা করি, যে আসলে প্র্যাকটিক্যালি কাজ করার ক্ষেত্রে, একটা হচ্ছে হলো যে আমরা স্ট্রেইট একটা লেন্থ প্রোভাইড করি, যে কতটুকু জায়গা লাগবে সেটা একটা স্পেসিফিক নাম আছে, আমি আসতেছি এখন। আবার কিছু কিছু ক্ষেত্রে হুক প্রোভাইড করি, আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা করি মেকানিক্যাল অ্যাঙ্করেজ ব্যবহার করি। সো মেকানিক্যাল অ্যাঙ্করেজ গুলো হচ্ছে হলো অনেকটা কি বলবো, যে নাট বোল্ট সিস্টেমের মতো আর কি, যেরকম ওয়াশার দেখছো তোমরা, ওয়াশারের মতো এক্সটেন্ডেড পার্ট থাকে প্লেটের মতো, ঠিক আছে, এরকম লম্বা একটা রড, তার নিচে হলো এরকম একটা এক্সটেন্ডেড পার্ট। আলটিমেটলি এই জায়গাটা থাকার সুবিধা হচ্ছিল যখন কনক্রিট থেকে এটাকে টান দিবা, এর সাথে যে কনক্রিট আছে কনক্রিটকে নিয়ে তার বের হইতে হবে। সো সে এডিশনাল কিছু কি পায়, ক্যাপাসিটি পায়। তো এরকম মেকানিক্যাল অ্যাঙ্গরেজ তোমার থাকতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে হলো যে আসলে এই এই যে ভেতরে আমি রাখবো, এই লেন্থটা আসলে কত হইতে হবে, আমার প্রয়োজন কত, সেই জিনিসটাকে আগে আমরা বোঝার চেষ্টা করি ধীরে ধীরে। এবং এটার একটা কনসেপ্টার নাম আছে যেটাকে আমরা বলতেছি ডেভেলপমেন্ট লেন্থ। কি বলছি কনসেপ্টটা? ডেভেলপমেন্ট লেন্থ। এখন ডেভেলপমেন্ট লেন্থ জিনিসটা আসলে কি, এটা আমাদেরকে ফার্স্ট হচ্ছে বুঝতে হবে। এখন এই যে তোমাদের এখানে তিনটা ছবি আমি দিয়ে রাখছি, তিনটা ছবিতেই তোমরা দেখতে পারতেছো যে স্ট্রেস কিভাবে আসলে জেনারেট করতেছে কনক্রিটের ভেতরে। প্রথম যেটা, যেটা স্ট্রেইট এমবেডমেন্ট, যে স্ট্রেইট অবস্থায় থাকবে, শুধু সারফেস এরিয়া যেটা আছে এইটা বন্ড প্রোভাইড করবে। কিন্তু যখন তুমি এখানে অ্যাঙ্করেজ ইউজ করবা, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি হবে, একটা হচ্ছিল যে বন্ড থাকবে স্বাভাবিক, কিন্তু এটার সাথে সাথে আমার এখানে কিছু এডিশনাল ফোর্স কাজ করবে, যেগুলো আসলে আমাকে কি করবে, কনক্রিটের উপরে আটকা যাবে, এই যে এখানে নর্মাল স্ট্রেস জেনারেট করবে। সো এখানে পুরোটাই কনক্রিট থাকবে, যার কারণে এটা খুব ইজিলি বের হতে পারবে না। আর থার্ড যেটা বলতেছিলাম যে মেকানিক্যাল অ্যাঙ্করেজ, এই যে মেকানিক্যাল অ্যাঙ্করেজটা যেটা বললাম যে রডের সাথে এরকম একটা হেড থাকে, এটা ওয়েল্ডেড থাকতে পারে এই জায়গাটায়। তো এরকম দিলে এইটাও আসলে কি কাজ করবে, আমার ওই মুভমেন্টটাকে ইজি রাখবে না, কঠিন করে তুলবে, তার মানে ক্যাপাসিটি বাড়াবে আলটিমেটলি। তার মানে এই তিনটা প্রসিডিউর দিয়ে আমি আসলে কি করতে পারি, আমার বন্ডটাকে এনশিওর করতে পারি। আচ্ছা আমি একটু পজ দেই, তোমরা কি বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হলো যে আসলে এই প্রতিটা মাধ্যমে আসলে বন্ড এনশিওর করা যাচ্ছে, কিন্তু এটাকে আমি কিভাবে ক্যালকুলেট করব, এটা আমার জন্য ছিল একটা চ্যালেঞ্জ। সো আমি এই জিনিসটাকে তোমাদেরকে খুব সিম্পল একটা ওয়েতে বোঝানোর চেষ্টা করব। খুব সিম্পল ওয়েতে, আশা করি সমস্যা হবে না বুঝতে। ধরো এইটা একটা বিম, যেটার মিড সেকশন হচ্ছিল এইটা। তো এটার উপরে যখন তুমি লোড অ্যাপ্লাই করবা, এখানে একটা মোমেন্ট জেনারেট করবে স্বাভাবিকভাবে এই সেকশনে। তো এইখানে তুমি জানো অলরেডি যে একটা টেনসাইল ফোর্স জেনারেট করে, কম্প্রেশন যে ফোর্স জেনারেট করে, সেই কারণে একটা এম এন, দ্যাটস মিন নমিনাল মোমেন্ট হয়। এই এম এন আমরা বের করা এতদিন শিখছি, প্রায় মোটামুটি 10-12 উইক, ডি মাইনাস এ বাই 2। এখন প্রশ্ন হচ্ছে হলো যে এফ ওয়াইটা নিয়ে, এফ ওয়াইটা আসলে কিভাবে এনশিওর করব। খুব সিম্পল ভাবে দেখো যে তোমার বিমের স্টিলটা দরকার হচ্ছিল ঠিক মাঝখানে, যেখানে আসলে মোমেন্ট তুমি ক্যালকুলেট করবা। আচ্ছা এখন আমি কয়েকটা কেস চিন্তা করি, আমি যদি এই রডটাকে ঠিক এতটুকু পরিমাণ দেই এবং এখানে টেনসাইল ফোর্স টান দেই টি ফোর্সে, এইটা কি বের হয়ে চলে আসবে নাকি থাকবে ভেতরে? জাস্ট ছোট্ট এতটুকু দিলাম, বের হয়ে চলে আসবে। এটা প্রবাবলি বের হয়ে চলে আসবে। তাহলে টি ইকুয়াল টু এ এস এফ ওয়াই, এটা কি আমি ধরতে পারবো? টিল ইল্ড করার আগেই দেখা যাবে যে সে বের হয়ে চলে আসছে। তারপরে ধরো তুমি এটাকে আরেকটু লম্বা করে দিলা বোঝার জন্য, স্টিল নাও দেখা যাবে যে টি হয়তো বা
ASFY থেকে কম, এখন বের হয়ে আসবে না, কিছুটা টেনশন নিয়ে তারপরে বের হয়ে আসবে। তাহলে এমন কি একটা ডিস্টেন্স খুঁজে পাওয়া সম্ভব যে ডিস্টেন্স পর্যন্ত অ্যাটলিস্ট রাখলে টি ইকুয়াল টু ASFY হবে? তোমরা একটু আগে নিজেরাই বলছিলা যে যত লেন্থ বাড়াবা তত তার কি টেনসাইল ফোর্স বাড়তে থাকবে, তাই না? তো একদমই যদি ছোট দাও তাহলে এটা বের হয়ে চলে আসবে সাথে সাথে, কার্যকর হবে না। কি আমি ধীরে ধীরে বাড়াইতে পারি এমন একটা লেন্থ আসলে বানানো সম্ভব, ঠিক যে লেন্থ দিলে ASFY পরিমাণ ফোর্স আসলে সে টেক কেয়ার করতে পারবে। তাহলে যে কোনো একটা ক্রস সেকশনের যে জায়গাতে আমি মোমেন্ট ডিজাইন করব, বা হচ্ছে এটাকে আমরা ক্রিটিক্যাল সেকশন বলি, যে কোনো একটা ক্রিটিক্যাল সেকশন থেকে ঠিক যে পরিমাণ দূরত্ব পর্যন্ত রিইনফোর্সমেন্ট নিয়ে গেলে ক্রিটিক্যাল সেকশনের স্টিল ইল্ড করে, তাকে আমরা বলতেছি হচ্ছিল ডেভেলপমেন্ট লেন্থ। তো এই ডেভেলপমেন্ট লেন্থ থাকার অর্থ হচ্ছিল যে তোমার এখানে সাফিসিয়েন্টলি বন্ড ক্রিয়েট করতেছো এবং স্টিল হচ্ছে হলো ইল্ড করবে। এটাই হচ্ছিল ডেভেলপমেন্ট লেন্থের মেইন কনসেপ্ট। সো কারো যদি বুঝতে সমস্যা থাকে বল। বুঝতে পারছো কথা কি বলতে চাচ্ছি? স্যার আরেকবার জি একটু স্যার। রিপিট করবেন। হ্যাঁ, রিপিট করব। সেটা হচ্ছিল যে আমি কোনো একটা রিইনফোর্সমেন্ট যখন আমি ডিজাইন করি, আমি কিন্তু একটা ক্রিটিক্যাল সেকশনের জন্য ডিজাইন করি, রাইট? আমরা বলি যে মিড সেকশনে এতটুকু স্টিল লাগবে বা এইখানে এতটুকু স্টিল লাগবে। তো ওই স্টিলটুকু কিন্তু ঠিক ওই সেকশনের রিকোয়ারমেন্ট আছে। এখন এই যে রিকোয়ারমেন্টটা বলতে আমি চাচ্ছি যে এই সেকশনে স্টিলটা অ্যাকচুয়ালি ইল্ড করে যাক, তার ভেতরে যে স্ট্রেস জেনারেট করবে সেটা FY হোক মিনিমাম। তো এখন আমি যদি ওই সেকশন থেকে খুব কাছাকাছি স্টিলটাকে নিয়ে ছেড়ে দিই, তাহলে আসলে সেটা কখনো ইল্ড করবে না, সেটা ডিরেক্ট পুল আউট হয়ে বের হয়ে যাবে। আমি যদি ধীরে ধীরে আসলে এই এমবেডমেন্টটা বাড়াইতে চাই বা বাড়াইতে পারি, তাহলে হয়তো বন্ড স্ট্রেংথ আমি পাওয়া শুরু করব। থিওরিটিক্যালি এমন একটা লেন্থ বের করা যাবে যেখানে গেলে আসলে কি হবে, টোটাল টেনসাইল ফোর্সটা হবে স্টিল ইল্ডিং এর সমান। ওই লেন্থটাকে আমরা বলতেছি ডেভেলপমেন্ট লেন্থ। ঠিক আছে, তার মানে এইখানে যে ডিস্টেন্সের কথা বলতেছে, দেখো ডেফিনেশনটা বলতেছে যে শর্টেস্ট ডিস্টেন্স ওভার হুইচ এ বার ক্যান অ্যাচিভ সিল ফুল ক্যাপাসিটি। তার মানে সে ইল্ডিং এর যে ক্যাপাসিটি আছে এটা অ্যাচিভ করতে পারে যতটুকু এমবেডমেন্ট লেন্থ দিয়ে। ঠিক আছে, আর অল্টারনেটিভলি বলতেছে লেন্থ দ্যাট ইট টেকস এ বার টু ডেভেলপ ইটস ফুল কন্ট্রিবিউশন টু দ্য মোমেন্ট ক্যাপাসিটি MN। সো তুমি যেইভাবে চিন্তা করো না কেন, অ্যাকচুয়ালি স্টিলটাকে ইল্ড করতে গেলে আমার কতটুকু লেন্থ লাগে এমবেডমেন্টের, সেটাকে আমি বলতেছি ডেভেলপমেন্ট লেন্থ। দ্যাটস ইট। তো আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে বলো। আচ্ছা, এখন মোটামুটি এতক্ষণের ডিসকাশনে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের RCC তে ডেফিনেটলি বন্ড এনশিওর করতে হবে, এবং সেকেন্ড একটা জিনিস দেখলাম যে আমার এই বন্ড এনশিওর করতে গেলে একটা ডেভেলপমেন্ট লেন্থ মেনটেন করতে হবে, যেটা করলে বাই ডিফল্ট বন্ড অ্যাচিভ হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন আসে যে ঠিক আছে, আমার তাহলে এই ডেভেলপমেন্ট লেন্থটাকে আমি কিভাবে ক্যালকুলেট করব? সো ডেভেলপমেন্ট লেন্থ আসলে থিওরিটিক্যালি ক্যালকুলেট করা একটু টাফ, থিওরিটিক্যালি এটাকে ক্যালকুলেট করাটা একটু টাফ হয়ে যায়। সো আমরা যদি খুব মানে এলিমেন্টারি লেভেলে চিন্তা করি যে একটা RCC বিম আছে যেটার উপর একটা নির্দিষ্ট পরিমাণ লোড দেওয়া আছে, এটার ম্যাক্সিমাম মোমেন্ট আমি জানি, এবং এই জায়গাতে আমার যে স্টিলটা দেওয়া আছে স্টিলটা ইল্ডিং এ যাবে, তার মানে তার এনাফ বন্ড আছে। সিম্পল জিনিস, এখানে তার এনাফ বন্ড আছে। এখন আমি যদি এই জায়গা থেকে একটু স্টিলকে বের করে আনি, এই স্টিলে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছিল T = ASFY, এবং তার অপোজিট ডিরেকশনে
কি কাজ করবে, কনক্রিটের সাথে একটা বন্ড স্ট্রেস কাজ করবে। এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম চিন্তা করি, এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য স্টিল। তো এই বন্ড স্ট্রেসটা কাজ করবে, এই বন্ড স্ট্রেসটাকে আমি বললাম হচ্ছিল ইউ। তো স্ট্রেসের ইকুয়েশন আমরা জানি যে পিএসআই। তো বন্ড স্ট্রেসের সিম্বলটা হচ্ছিল ইউ, আর এখানে যে ডিস্টেন্সটা আছে, ডিস্টেন্সটা হচ্ছিল এলডি, জাস্ট এলডি পরিমাণ, ডেভেলপমেন্ট লেন্থ পরিমাণ ডিস্টেন্স এখানে আছে। এখন আমরা যদি এই ফ্রি বডি ডায়াগ্রামটার ইকুইলিব্রিয়াম কন্ডিশন চিন্তা করি, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, তাহলে আমি বলতে পারি যে টোটাল টেনসাইল ফোর্স যেটা এএসএফওয়াই, এইটা হবে হচ্ছিল তার সারফেসে যতটুকু ফোর্স জেনারেট করতেছে ইন্টারনাল ফোর্স, সেটা সমান। সো ইউ হচ্ছিল বন্ড স্ট্রেস, আর সিলিন্ড্রিক্যাল শেপের যে রিইনফোর্সমেন্ট তার এরিয়া সারফেস হচ্ছিল এ সারফেস। তাহলে এরিয়া সারফেস আমরা ইজিলি বের করতে পারি কত দিয়ে, পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছিল সিলিন্ডারের হচ্ছিল কি বলে এটাকে, সারফেস এরিয়া। তো এইচটা হচ্ছিল আমার জন্য এলডি, আর আর বলতে হচ্ছিল আমরা বার ডায়ামিটারটাকে জেনারেলি ডিবি দিয়ে বলি, যে বার ডায়ামিটার। সো যদি আর এর জায়গায় ডিবি ইউজ করি, মোটামুটি এরকম একটা ইকুয়েশন পাই, এ সারফেসটা পাই ডিবি ইন্টু এল। ওকে, আমি একটু ভুল বললাম, সরি। সারফেস এরিয়া, তাই না? সারফেস এরিয়া ছিল 2 পাই আর এইচ, ভলিউম বলে ফেলছি বলে 2 পাই আর এইচ, ঠিক আছে। তো এটা হবে কত, পাই ডিবি ইন্টু এলডি। সো 2 আর হচ্ছে হলো আলটিমেটলি ডিবি, বার ডায়ামিটার। তো এখানে আমার টোটাল কতটুকু বন্ড ফোর্স কাজ করতেছে, আর এইখানে কাজ করতেছে এএস। এএস বলতে ক্রস সেকশনাল এরিয়া অফ স্টিল। তো এটা পাই ডিবি স্কোয়ার বাই 4, এরিয়া অফ দ্য বার এফ ওয়াই। এখানে কাটাকাটি করলে এলডিটা আসে হচ্ছিল এরকম একটা ফর্মে, যে ডিবি এফ ওয়াই ডিভাইডেড হচ্ছিল 4 ইউ। তো ডিবিটা আমি বুঝতেছি যেটা বার ডায়ামিটার, এফ ওয়াই বুঝতেছি আমার স্টিলের গ্রেড বা স্টিলের ইল্ড স্ট্রেংথ, ইউটা হচ্ছিল বন্ড স্ট্রেস। তার মানে স্টিল এবং কনক্রিট বন্ড কতটুকু স্ট্রেস আছে এইটার উপর ডিপেন্ড করতেছে আসলে যে আমার এলডি কতটুকু লাগবে থিওরিটিক্যালি। কিন্তু প্রবলেম হচ্ছে হলো এই বন্ড স্ট্রেস অনেক প্যারামিটারের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, ওয়ার্কম্যানশিপ। তুমি ঢালাই করার সময় যে ওয়ার্কার দিয়ে কাজ করাবা, সেই ওয়ার্কারের উপরেও ডিপেন্ড করবে যে আসলে বন্ড স্ট্রেস কেমন হবে। দেখা গেল যে সাইটে সে ইচ্ছা মতো পানি মিশাই দিচ্ছে, তুমি যে ওয়াটার সিমেন্ট রেশিও দিছো তার থেকে বেশি পানি মিশাই দিচ্ছে সে ইচ্ছা করে, বা তার সিমেন্ট মিক্স করে রেখে দিছে, সে 20 মিনিট পরে বা 40 মিনিট পরে যখন তোমার ইনিশিয়াল সেটিং পয়েন্টের দিকে যাওয়া শুরু করলো সিমেন্ট, সে আবার একটু এডিশনাল পানি দিয়ে আবার মিক্স করে নিল। সো ফাইনাল সেটিং টাইমের পরে হয়তো বা মিক্স করতে পারবে না, কিন্তু তারা কিন্তু 40 মিনিট পরে দেখা যাবে যে এরকম মিক্স করছে, বা সে মিক্সিং টিক্সিং করে লাঞ্চ করতে গেছে, আয়সা আবার এটাকে মিক্স করে ব্যবহার করছে। সো এটা অনেক প্যারামিটারের উপর ডিপেন্ড করে। সো এটাকে থিওরিটিক্যালি যে কোনো একটা ইকুয়েশন দিয়ে বের করাটা অনেক টাফ। তো সেই কারণে কোড আসলে আমাদেরকে যেটা বলে যে আসলে এত ক্যালকুলেশন করে স্পেসিফিক্যালি এটাকে বের করা টাফ। এই কি বলবো, যে এলিমেন্টারি লেভেলের বা বেসিক লেভেলেরটা দিয়ে আমরা চিন্তা করলাম, কিন্তু ইউ বের করবো কিভাবে? থিওরিটিক্যালি যাও বের করলাম, কিন্তু ইউ বের করাটা একটু টাফ। তো বিভিন্ন জিনিস যদি একটু পড়াশোনা করো তোমরা, রিলেটেড যেসব পেপার বা আর্টিকেল আছে, তো দেখবা যে কিছু জিনিস আছে যেমন টেনসাইল স্ট্রেংথ অফ কনক্রিট, তারপরে কনক্রিটের যে কভার থিকনেস আছে, ডায়ামিটার অফ রিইনফোর্সমেন্ট, অ্যান্ড কতটুকু ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট দিছো, বা যেটাকে তোমরা শেয়ার ডিজাইনে পড়ে আসছো স্টিরাপ। ঠিক আছে, তো কতটুকু স্টিরাপ, এই যে ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টর গুলোর উপরে অনেকাংশে ডিপেন্ড করে যে আসলে ডেভেলপমেন্ট লেন্থটা কিরকম লাগবে। কারণ কি, কারণটা খুব সিম্পল। জাস্ট একটু আগে আমরা দেখলাম যে 3টা প্যারামিটারের উপর ডিপেন্ড করে থিওরিটিক্যালি। একটা হচ্ছিল কি ডায়ামিটারের উপরে, সেকেন্ড হচ্ছিল বন্ড স্ট্রেসের উপরে। এখন একটু আগে আমরা ডিসকাস করলাম যে যদি
যথেষ্ট গ্রিপিং পাওয়ার না থাকে কনক্রিট ফেল করবে। তার মানে কনক্রিটের কভার কতটুকু তার উপর স্বাভাবিকভাবে ডিপেন্ড করবে। আচ্ছা, আর বাকি যে দুইটা প্যারামিটার আছে যেমন টেনসাইল স্ট্রেংথ অফ কনক্রিট, তো যখন বন্ড ফেল করে একটু আগে আমরা দেখলাম যে রেডিয়াল ক্র্যাকিং হয়। ক্র্যাকিং জেনারেলি হয় আসলে কি কারণে? টেনসাইল স্ট্রেসের কারণে। সো টেনসাইল স্ট্রেস ইটসেলফ হচ্ছিল কি একটা আসলে ইম্পর্টেন্ট প্যারামিটার যে আসলে বন্ড ফেল হবে কি হবে না। টেনসাইল স্ট্রেংথ বেশি হলে বন্ড ফেলিয়ারের চান্স কম থাকবে স্বাভাবিকভাবেই। আর লাস্ট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছিল স্টিরাপ আছে কি না। সো তুমি যখন যে কোনো একটা বিমের ভেতরে 4টা রড দিবা, তুমি যদি এটাকে স্টিরাপ ছাড়া বাঁধতে পারো কোনোভাবে হাইপোথেটিক্যাল ওয়েতে, সেইটার বন্ড স্ট্রেস, আর যদি স্টিরাপ সহ তুমি রাখো সেটার বন্ড স্ট্রেস দেখা যাবে যে স্টিরাপ সহ দিলে ভালো হবে। এটা লজিকটা খুব সিম্পল। তোমরা এখনো হয়তো বা কনফাইন্ড কনক্রিট, আনকনফাইন্ড কনক্রিট জিনিসগুলো ওইভাবে স্টাডি করো নাই। যখন তুমি স্টিরাপ দিয়ে দিবা, স্টিরাপ দিয়ে দিলে ভেতরের কনক্রিট স্ট্রেংথ যেটা এফসি প্রাইম থাকে এটা কিছুটা ইমপ্রুভ করে, তার মানে মোর দেন এফসি প্রাইম থাকে। কারণ হলো এই স্টিরাপ গুলো আসলে কি করে, তোমার ভেতরের যে কনক্রিটটা আছে কনক্রিটটাকে কনফাইন করে রাখে, চাপায় রাখে। সো এফসি প্রাইম বাড়বে, তো এফসি প্রাইম বাড়লে বাই ডিফল্ট দেখবা টেনসাইল ক্যাপাসিটি বেড়ে যায়। কারণ টেনসাইল ক্যাপাসিটি এফটি ইকুয়াল টু জেনারেলি ইন জেনারেল ধরা হয়েছিল 1/10 অফ এফসি প্রাইম। তার মানে তোমার কম্প্রেসিভ স্ট্রেংথ যদি বাড়ে বাই ডিফল্ট আসলে টেনসাইল স্ট্রেংথ বাড়বে। সো তার মানে ট্রান্সভার্স রিইনফোর্সমেন্টটা আসলে কি আমার টেনসাইল স্ট্রেংথটাকে কিছুটা বাড়ায় দিতে পারে, যার কারণে আমার দেখা যাবে যে ওভারঅল বন্ড ডেভেলপমেন্টটা ভালো হবে। ভালো হলে ডেভেলপমেন্ট লেন্থ চেঞ্জ হয়ে যাবে, কম লাগতে পারে। তো এই হচ্ছিল মোটামুটি গভর্নিং ফ্যাক্টর যে বন্ড আসলে আমার কি কি প্যারামিটারের উপরে ডিপেন্ড করে। তো এখন যতগুলো প্যারামিটার বা যেভাবে চিন্তা করলাম এটা আসলে থিওরিটিক্যালি টাফ সলভ করাটা, সেই কারণে কোড আসলে কিছু ডিটেইলড, কিছু সিম্পলিফাইড ইকুয়েশন দিয়ে দেয়। যে আসলে থিওরিটিক্যালি যদি তুমি প্রত্যেকটা বিম এর জন্য হচ্ছিল এই জিনিস বের করতে যাও তোমার পক্ষে আসলে সম্ভব হবে না যে তুমি ডিজাইন শেষ করবা। এই জন্য ডেভেলপমেন্ট লেন্থে তারা একটা ইম্পেরিক্যাল ইকুয়েশন দিয়ে দিছে জেনারেল, যে এলডি ইকুয়াল টু হচ্ছিল 3/40 এফএসটা মূলত হচ্ছিল স্টিলের স্ট্রেস এফওয়াই ডিভাইডেড রুট ওভার এফসি প্রাইম সিবি প্লাস কেটিআর ডিভাইডেড ডিবি ইন্টু ডিবি। সো ডিবি হচ্ছিল বার ডায়ামিটার, বার ডায়া ওই কমন প্যারামিটার গুলাই আছে। ডিবি একই জিনিস। আর কেটিআরটা কি? কেটিআর হচ্ছিল আমার ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট বা কনফাইনিং রিইনফোর্সমেন্ট কতটুকু আছে তার একটা প্যারামিটার। আর সিবি হচ্ছিল কি? সিবি হচ্ছিল আমার মিনিমাম কভার কতটুকু দিচ্ছি সেইটা। মানে এই যে কভার, এই প্রত্যেকটা প্যারামিটারই কিন্তু আসলে ইম্পেরিক্যাল ফ্যাক্টর হিসেবে এখানে আছে। তো এই ইকুয়েশনটার পেছনে ওইরকম হয়তো বা ডিরেক্ট থিওরিটিক্যালি মেজারমেন্ট নাই, কিন্তু এগুলাকে বলা হয় ইম্পেরিক্যাল ইকুয়েশন, যেগুলা সরাসরি এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে কোরিলেশন করে বা কোরিলেট করে হচ্ছিল বের করা। এটাকে থিওরিটিক্যালি তুমি প্রুফ করতে পারবে না, কিন্তু ভ্যালিড এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে। সো এই টাইপের ইম্পেরিক্যাল ইকুয়েশন আমাদের প্রচুর ব্যবহার করতে হয় ডিজাইনে, স্পেশালি তোমরা যখন স্টিল ডিজাইনের কোর্স কি এবার তোমাদের আছে, ব্রিজ ডিজাইন, ট্রাস ব্রিজ। ল্যাবে ছিল। হ্যাঁ, ল্যাবে। সো ট্রাস ব্রিজ বা ট্রাস রুফ ট্রাস, যেটা তোমরা অয়েলার্স থিওরেম পড়ছো বা এই টাইপের যেগুলো আছে এগুলো দেখবে প্রচুর ইম্পেরিক্যাল ফর্মুলা থাকে। তো এই ইম্পেরিক্যাল ফর্মুলাগুলো আসলে থিওরিটিক্যালি প্রুফ করা যায় না, কিন্তু এক্সপেরিমেন্টাল ডাটা দিয়ে প্রুফ করা যায়। সো ওইটাই আমাদের জন্য ওকে। এখন এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো যে এটা ব্যবহার করাটা কি খুব একটা ইজি সিচুয়েশন হবে নাকি টাফ হবে একটু। তোমরা তো ধরো প্রতিটা বিমের জন্য ফ্লেক্সারাল ডিজাইন করছো, তাই না? তাহলে প্রতিটা বিমের জন্য তোমাকে
কভার কনক্রিট কত, শেয়ার ডিজাইনে রিইনফোর্সমেন্ট কত আসছে, এভরিথিং তোমার লাগবে যদি তুমি এলডি বের করতে যাও। তো তোমার কাছে যদি ম্যাথামেটিক্যাল প্রবলেম হিসাবে চিন্তা করো, ফিজিবল, তুমি একটা দুইটা ম্যাথ করতেছো, বের করতে পারবা, কিন্তু প্র্যাকটিক্যালি তুমি যখন কাজ করবো, এত ডিটেইলড ক্যালকুলেশন আসলে এই বন্ড অ্যাঙ্করেজের জন্য করাটা একটু টাফ। তো সেই ক্ষেত্রে কোড আমাদেরকে যেটা বলে যে এইগুলার কিছু সিম্পলিফিকেশন করা বা মডিফিকেশন করতে। এই মডিফিকেশন এবং সিম্পলিফিকেশন গুলো আমরা ধীরে ধীরে একটু দেখি। তো কোড আমাদেরকে বলতেছে যে আসলে এইটা যে এম্পিরিক্যাল ইকুয়েশন, এইটাকেও তারা কিছু আগে মডিফাই করে নিচ্ছে। তাহলে মডিফিকেশনটা কি? মডিফিকেশন গুলো হচ্ছে কিছু ফ্যাক্টর। আগের যে এম্পিরিক্যাল ইকুয়েশনটা ছিল মোরলেস একই ইকুয়েশনকেই রাখছে, কিন্তু এখানে আরো কিছু ফ্যাক্টর মাল্টিপ্লিকেশন আকারে নিয়ে আসছে, অথবা হচ্ছে ভাগ হিসেবে নিয়ে আসছে। তো প্রথমে যেটা বলতেছে এটা হচ্ছিল সাই টি, কাস্টিং পজিশন ফ্যাক্টর। আর একটা বলতেছে ইপক্সি কোটিং ফ্যাক্টর, একটা রিইনফোর্সমেন্টের সাইজ ফ্যাক্টর, আর একটা হচ্ছে কি লাইট ওয়েট এগ্রিগেট ফ্যাক্টর। সেরকম 4টা প্যারামিটারকে তারা হচ্ছে ইন্ট্রোডিউস করলো। আগে যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনের সাথে আরো 4টা প্যারামিটার, আরো কমপ্লিকেটেড হয়ে গেল জিনিসটা। বাট এগুলো ভ্যালিড। কেন ভ্যালিড চিন্তা করে দেখো ধীরে ধীরে, যে কোনো একটা জায়গায় যদি ইপক্সি দেওয়া হয়, কোটিং, রিইনফোর্সমেন্টে কি কখনো ইপক্সি দেওয়া প্রয়োজন হয় তোমাদের জানা মতে? না স্যার। ইন জেনারেল তোমাদের জানা মতে ইপক্সি দেওয়ার কোনো প্রয়োজন নাই, বাট প্রয়োজন পড়ে। ফর এক্সাম্পল, তোমরা যে মেট্রো রেলগুলো দেখছো, এইখানে আসলে যখন মেট্রো রেলের বিভিন্ন স্প্যান গুলা বসাইছে, তোমরা হয়তো দেখছো যে ভেতরে অনেকগুলো করে ছিদ্র ছিল, তাই না? তো এই যে ছিদ্র, এগুলোর ভেতর দিয়ে আসলে রিইনফোর্সমেন্ট পরবর্তীতে ঢোকাইছে। ওইটা কিন্তু রিইনফোর্সড কংক্রিট না, সেগুলোকে বলা হচ্ছিল প্রিস্ট্রেসড কংক্রিট। তো তোমরা 4-1-এ যে পড়বা ওগুলা, 4-1, 3-2-তে অল্প একটু পড়বা। তো এই যে প্রিস্ট্রেসড কংক্রিট, এই প্রিস্ট্রেসড কংক্রিটে গেলে তোমার ইপক্সি লাগে, যে কংক্রিটের সাথে তুমি তাকে আঠা দিয়ে, ইপক্সি বলতে শুধু ইপক্সি না, অনেক ধরনের জিনিস ইউজ করা যাইতে পারে, যেমন অনেক জায়গায় গ্রাউট ইউজ করে, মাইক্রো কনক্রিট ইউজ করে। এই ধরনের কোটিং যদি থাকে স্টিলের সাথে, এইটার আবার অন্য ধরনের বিহেভিয়ার। কারণ কোটিং থাকার অর্থ কি, জিনিসটা স্লিপারি হয়ে যাবে, ডেভেলপমেন্ট লেন্থকে আরো হয়তো বাড়ায় নিতে হবে, যে যতটুকু আমার লাগবে তার চেয়ে আমি আরো বাড়ায় নিব। আমি এগুলা ধীরে ধীরে ডিটেলস সব ডিসকাশনে যাব, একবারে না, ম্যাথ করার সময় ডিসকাশনে যাব। তারপর রিইনফোর্সমেন্ট সাইজ ফ্যাক্টর, এইটার জন্য একটা তারা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বলছে। আবার লাইট ওয়েট এগ্রিগেট, লাইট ওয়েট এগ্রিগেটের জন্য ফ্যাক্টর বলছে। এগুলো ম্যাথ করার সময় আমি ডিটেলস একটা একটা করে আসবো কোনটার কি মানে। তার মানে কোড হচ্ছে হলো যেটা নর্মাল ইকুয়েশন ছিল সেটাকে আরো একটু কমপ্লিকেটেড বানাইছে কিছু ফ্যাক্টর দিয়ে। সো যেটা বললাম যে ডিজাইন ইঞ্জিনিয়াররা আসলে এত কমপ্লিকেটেড জিনিস করতে গেলে, তার মানে দেখো যে একটা রিইনফোর্সমেন্ট চেঞ্জ করলে 6 নাম্বারের জায়গায় যদি তুমি 7 নাম্বার বার দাও, তাহলেই কিন্তু তোমার ডেভেলপমেন্ট লেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি তো আসলে ডিজাইন করতে পারবে না, একটা বিল্ডিং এ তো একটা দুইটা বিম থাকে না, অনেক বিম থাকে। এই জন্য যেটা কোড করছে আবার, যে কোড আরো সিম্পলিফাই করে দিছে। তো সিম্পলিফাই আসলে কোন সেন্সে করছে সেটা বুঝতে হবে। এটার সিম্পলিফাইড বলতে আসলে ইউজার ফ্রেন্ডলি করে দিচ্ছে। আগের ইকুয়েশন গুলাকেই 2টা ভাগে ভাগ করে নিয়ে আসছে। একটা হচ্ছে হলো যে আমার যদি নাম্বার 6 বার অথবা স্মলার সাইজের বার হয়, আর নাম্বার 7 বার আর লার্জার সাইজের বার হয়, সো আমার ওই যে বারের জন্য একটা ফ্যাক্টর ছিল, ওইটাকে মেইন ধরে বাকিগুলো সাজেস্ট করে দিচ্ছে। সো এইটা। আর এইখানে তুমি যখন টেবিলে ঢুকবা, টেবিলে আসলে
তিন ধরনের কন্ডিশন আছে। এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। সো এই তিন ধরনের কন্ডিশন দিয়ে তোমাকে আসলে এলডির ভ্যালুগুলো, তো দেখো আমি ভেতরে যদি খুব অল্প করে এখন ঢুকি, এলডি ইকুয়াল টু কি, এফ ওয়াই সাই টি সাই ই 25 ল্যামডা এফ সি প্রাইম ডি, স্টিল নাও মোটামুটি ইজি, খালি এই ফ্যাক্টরগুলো বের করতে হবে। আর হচ্ছে হলো এই ম্যাটেরিয়াল প্রপার্টিস, তোমার এফ ওয়াই এফ সি প্রাইম জানলে আর ডায়ামিটার অফ বার জানলে তুমি বের করতে পারো। তার মেইন হচ্ছে হলো যে এই কয়টা জিনিস, এই কয়টা জিনিস, তিনটা জিনিসকে বের করলে তুমি আসলে করতে পারবো। তো সব জায়গায় ভ্যারিয়েশন দেখো একই রকমই। তো এইগুলো কিছুটা সিম্পলিফাইড, এবং এগুলাকে ব্যবহার করার জন্য কিছু শর্ত দেওয়া আছে যেগুলো আমরা ধীরে ধীরে আসলে আগাবো। তো এখন এই যে ডেভেলপমেন্ট লেন্থ আমরা প্রোভাইড করব বলতেছি, তো এই ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করতে গেলে আমাদেরকে কিছু কিছু জায়গায় ডেভেলপমেন্ট লেন্থ কিছুটা কমায় দিতে পারি আমরা, কোড সেটা অ্যালাউ করে। কোড যখন অ্যালাউ করে কি কি পরিপ্রেক্ষিতে করে, এই জায়গাগুলোতে বলা আছে যে আমাদের যদি এলডি রিকোয়ার্ড যেটা এবং এলডি প্রোভাইড যেটা, এই দুটার মধ্যে কোরিলেশনটা হচ্ছিল এএস রিকোয়ার্ড এবং এএস প্রোভাইডেড। সো তোমরা মোটামুটি বিম ডিজাইন সবাই করছো এখন পর্যন্ত। সো আমরা যেটা করি ডিজাইনের সময় একটা এএস ইকুয়াল টু বের করি, তো ধরো কথা 3.49 ইঞ্চি স্কোয়ার, এতটুকু রড লাগবে। বাট যখন আমি আসলে প্রোভাইড করতেছি তখন কি আসলে এই রডটাই দিই নাকি অন্য কিছু করি? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তো জেনারেলি আমরা রড সাইজ অনুযায়ী বাড়ায় দিতে, যেমন ধরো এখানে 3টা 9 নাম্বার বার দিয়ে হবে না, তাহলে আমি 4টা 9 নাম্বার বার দিব, জাস্ট ফর এক্সাম্পল আমি বললাম, তাহলে কিন্তু আমার এজ প্রোভাইডেড হয়ে যাবে কত, 4 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমরা যে রডকে আসলে দেওয়ার সময় বাড়ায় নিচ্ছি, এটার জন্য তারা বলে যে কোড এটা অ্যালাউ করে যে এলডি যেটা প্রোভাইড করব সেটা রিকোয়ারমেন্ট থেকে এই রিকোয়ার্ড বাই প্রোভাইডেড এস এর রেশিওতে কিছুটা কমানো যাইতে পারে। ঠিক আছে, তো এটা আসলে কিছু কিছু জায়গা আছে যেখানে আমি ব্যবহার করতে পারবো না। কোডে বলা আছে ইজ নট পারমিটেড ফর এ থেকে এ পর্যন্ত, তার মানে এই কন্ডিশন গুলোতে আমি আসলে এই রিডাকশনটা করতে পারবো না, তার মানে সব জায়গায় আমি রিডিউস করতে পারবো না। স্পেশালি ধরো কি এরকম একটা কথা আছে যে ফর হুকড হেডেড অর মেকানিক্যালি অ্যাঙ্কর ডিফর্ম বার। তো এইগুলো আমি এখন না, আমি ম্যাথ করানোর সময় ধীরে ধীরে আসবো ডিটেইল গুলো, সবকিছু একবার হয়তো বোঝাতে পারবো না। আমরা আজকে প্রথমে হচ্ছিল একটা ছোট ম্যাথ করি। ম্যাথটা কিরকম দেখি, বলা হচ্ছিল যে একটা বিম কলাম জয়েন্ট, এটা ডিজাইন করা আছে, তোমাকে এই ফিগারে হচ্ছিল যেটা দেখানো আছে। তো বেসড অন দ্য ফ্রেম অ্যানালাইসিস বলতেছে দ্য নেগেটিভ স্টিল রিকোয়ার্ড এট দ্য এন্ড অফ দ্য বিম হচ্ছিল 2.9 ইঞ্চি স্কোয়ার। মানে বুঝতেই পারতেছি এটা একটা কলাম, এটা একটা বিম। যখন আমি এই বিমটাকে ডিজাইন করছি, আমার এই জায়গাতে হচ্ছিল 2.9 ইঞ্চি স্কোয়ার রড লাগবে, এবং দুইটা 11 নাম্বার বার হচ্ছিল তারা প্রোভাইড করছে। আমরা যেরকম প্রোভাইড করছি আগে বিভিন্ন সময়, তারা দুইটা 11 নাম্বার বার প্রোভাইড করছে, যেখান থেকে তারা রিইনফোর্সমেন্ট পাইছে 3.12। তাহলে বুঝতেই পারতেছে যে প্রোভাইডেড এস আর রিকোয়ার্ড এস এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। সো বিমের ডাইমেনশন বলা আছে যে বি 10, ডি হচ্ছে 18, এইচ হচ্ছে 21 ইঞ্চি। আর ডিজাইনের মধ্যে বলতেছে যে নাম্বার 3 স্টিরাপ স্পেসড অ্যাট কি, স্পেস 4 অ্যাট 3 ইঞ্চ। তো প্রথম 4টা রিইনফোর্সমেন্ট যেগুলো আছে, শেয়ার রিইনফোর্সমেন্ট, সেগুলো কি 3 ইঞ্চি পর পর বসানো আছে প্রথম 4টা, স্পেস 4 অ্যাট 3 ইঞ্চ, ফলোয়েড বাই কনস্ট্যান্ট 5 ইঞ্চ। তার পরের গুলা হচ্ছিল 5 ইঞ্চ করে। সো তোমরা শেয়ার ডিজাইন অলরেডি করে ফেলছো, জানো যে এগুলাকে কিভাবে ডিজাইন করতে হয়। আচ্ছা, এরপরে 1.5 ইঞ্চির একটা ক্লিয়ার কভার বলা হচ্ছে, এই যে 1.5 ইঞ্চির একটা ক্লিয়ার কভার। নর্মাল ওয়েট কনক্রিট ইজ টু বি ইউজড, এফসি প্রাইম বলা আছে, এফওয়াই দেওয়া আছে।
বলতেছে ফাইন্ড দ্য মিনিমাম ডিস্টেন্স এলডি অ্যাট হুইচ দ্য নেগেটিভ বার ক্যান কাট অফ। তার মানে এইখানে যে রিইনফোর্সমেন্টটা লাগতেছে, এই রিইনফোর্সমেন্টটা আসলে কত দূরে যেয়ে তুমি কাটতে পারবা, এটা হচ্ছিল তোমার কাছে মেইনলি কোশ্চেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলছে আমাকে সিম্পলিফাইড ইকুয়েশন গুলো ব্যবহার করতে। তো এখন এটা করতে গেলে আমাকে ওই যে কি বলে এটাকে, এই যে সিম্পলিফাইড যেটা আছে এটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখানে যে জিনিসটা করতে হবে দেখি কি কি ঢুকতে হবে ভেতরে। ফার্স্টে বলতেছে কত নাম্বার বার, আমার ছিল কি নাম্বার 11 বার। তাহলে 11 বার হওয়ার অর্থ কি নাম্বার 7 ও লার্জার। তাহলে আমি এই তিনটার যে কোনো একটা আসলে নিতে হবে। সো এটা আসলে সেম অ্যাজ অ্যাবাভ বলতে এটাই। সো বেসিক্যালি এইটা আর এইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। এইটা নিতে গেলে আবার এই কন্ডিশন গুলো ফুলফিল করতে হবে, এইটা এইটা অথবা এটা। তো এখানে কি বলছে ভালো করে দেখো, যে ক্লিয়ার স্পেসিং অফ বার্স অর ওয়্যারস বিং ডেভেলপড অর স্প্লাইসড গ্রেটার দেন ডিবি। তার মানে যে রিইনফোর্সমেন্ট গুলোর আমি ডেভেলপমেন্ট লেন্থ বের করতে চাচ্ছি তাদের ভেতরের ক্লিয়ার স্পেসিংটা ডিবি এর থেকে বড় হইতে হবে, এবং ক্লিয়ার কভার হইতে হবে ডিবি এর থেকে বড়, এবং স্টিরাপ অর টাইস যেটা আছে এটা কোড মিনিমাম থেকে কম হবে না। যদি এই সব কন্ডিশন ফুলফিল করে দেন আমাকে বলতেছে যে আমাদের এইটা আমরা এই ইকুয়েশনটা নিতে পারবো। আর যদি এইটার থেকে কিছুটা চেঞ্জ হয়, যেমন এটা ডিবি গ্রেটার দেন, এখানে বলা আছে টুয়াইস ডিবি, জাস্ট এতটুকুই চেঞ্জ, আর বাকি কন্ডিশনে যা ছিল বা একটা বাদ দিয়ে জাস্ট এই কন্ডিশনটা নিয়ে এই। তো এইটার ক্ষেত্রে আসলে বলা হচ্ছিল সেম অ্যাজ অ্যাবাভ, তার মানে এই দুইটার মধ্যে আসলে তেমন পার্থক্য নেই। আর এই দুই জায়গায় যে কেস বলা আছে এর বাইরে যে কোনো কেস আসলে আদার কেসেসে পড়বে, আদার কেসেসে বসলে এই ইকুয়েশন নিতে হবে। তার মানে তোমার মেইন কাজ হচ্ছে হলো এই জিনিসগুলোকে বের করা, ক্লিয়ার স্পেসিং এগুলো। আচ্ছা আমি এখানে একটু পজ দেই, কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বলো। ওকে আছো ক্লাসে? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসেবে যখন এটাকে দেখতে যাই, দেখি কি করা যায়। ওকে, আমাদের প্রবলেমটা খুবই ছোট, এইগুলা হচ্ছিল তোমার খুব সিম্পল, এক পেজের হয়তো বা ম্যাথ, পরীক্ষার সময় একটাও থাকতে পারে বেশিও থাকতে পারে। ঠিক আছে, এটা খুবই সিম্পল ম্যাথ আর কি, যেটা আজকে দেখাচ্ছি। তো এখন প্রথমে যেটা করি যে আমার বিম যেটা আছে, বিমটাকে আমরা চিন্তা করি, আমরা বিমের ডেভেলপমেন্ট লেন্থ বের করতে যাচ্ছি কোন রিইনফোর্সমেন্ট গুলোর। আমাদেরকে বলা হচ্ছিল যে টপ রিইনফোর্সমেন্ট যেটা, কারণ এটা হচ্ছিল আমার কলাম, এই কলামের সাথে হচ্ছিল বিম। তো বিমের যে রিইনফোর্সমেন্টটা আমি কলামের ভেতরে রাখবো, বলা হচ্ছে কলামের ফেস থেকে কত দূর পর্যন্ত আমি নিয়ে গেলে এই জায়গাটাতে কি করব, বেসিক্যালি এএস এফ ওয়াই জেনারেট করবে। এটাই তো আসলে যদি টেকনিক্যালি বলতে চাও প্রবলেমটা, যে এখানে এলডি কত হবে, কত দূরে যে আমি আসলে এই রডটাকে কাট অফ করতে পারবো। তাহলে আমি আসলে যে বারগুলা নিয়ে কাজ করতেছি সেগুলো হচ্ছিল নাম্বার 11 বার। তো এটা নিয়ে আমরা এখন একটু দেখি কি করা যায়। তো প্রথম কাজ হচ্ছে হলো খুব সিম্পল ওয়েতে আমাকে বলতে হচ্ছিল কি ক্লিয়ার স্পেসিং বের করতে, যে যে রিইনফোর্সমেন্ট গুলো আমি ডেভেলপমেন্ট লেন্থ বের করতে চাই সেটার ক্লিয়ার স্পেসিং বের করতে। ক্লিয়ার স্পেসিংটা কিভাবে বের করব, আমি যদি আমার বিমটাকে এভাবে একটু বড় করে ড্র করে নেই, তাহলে বিমের ভিতরে থাকবে হচ্ছিল এরকম কিছু জিনিস। সবার সামনে ক্লাস লেকচার থাকার কথা, তো যেই ড্রয়িং গুলা করতেছি এগুলো করে নাও, আদারওয়াইজ পরে বুঝবা না। এইটার ভেতরে থাকবে হচ্ছিল রড। সো
দুইটা রড আছে। আমার দরকার হচ্ছিল যে এই জায়গাটার ক্লিয়ার স্পেসিং কত, এই জায়গা থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে এই ডিস্টেন্সটা বের করতে গেলে দেখো আমি যেটা করতে পারি, আমার টোটাল হচ্ছিল 10 ইঞ্চি হচ্ছিল উইথ, তাহলে 10 ইঞ্চি আমাকে বলা ছিল ক্লিয়ার কভার এই স্টিরাপের ফেস থেকে কনক্রিটের ফেস পর্যন্ত যে ডিস্টেন্স, দ্যাটস মিন ক্লিয়ার কভার, সেটা বলা হচ্ছিল 1.5 ইঞ্চি। তাহলে 10 ইঞ্চিকে আমি যদি এইখানে চিন্তা করতে যাই, 10 থেকে আমি দুইটা হচ্ছিল ক্লিয়ার কভার বাদ দিব 1.5 করে। তারপরে আমি যেটা করব মাইনাস করে এই যে রড গুলো আছে স্টিরাপ রড, এটা হচ্ছিল নাম্বার 3, তাহলে এগুলার ডায়া হচ্ছিল 3/8 ইঞ্চ। তাহলে দুইটা হচ্ছিল 3/8 ইঞ্চ। বোথ সাইড যদি চিন্তা করো, এদিকে একটা 3/8, এদিকে একটা 3/8, তাহলে আমি পাচ্ছি এই ফেস থেকে এই ফেস পর্যন্ত ডিস্টেন্স। আর এইখানে দুইটা 11 নম্বর বার আছে, সো দুইটা 11 নম্বর বার। সো জিওমেট্রিক্যালি 10 থেকে যদি প্রত্যেকটা কম্পোনেন্ট বাদ দেই, আমি আসলে যে কোয়ান্টিটিটা পাবো সেটা হচ্ছিল এইটা ক্লিয়ার ডিস্টেন্সটা। এখান থেকে এই ক্লিয়ার ডিস্টেন্সটা আমি বের করলে পাবো হচ্ছিল 3.5 ইঞ্চ, এবং এটা টুয়াইস ডিবি থেকে বড়। ডিবিটা কি? যেই রডটা নিয়ে আমি কাজ করতেছি এইটার বার ডায় 11 নাম্বার বার এটা, তাহলে 2 টাইমস যদি 11/8 করো সেটা 2.75 হয়, তাহলে এটা 3.5 যেহেতু 2.75 থেকে বড়। তাহলে একটা জিনিস বেরোইলো, ক্লিয়ার স্পেসিং অফ 11 নাম্বার বার। সেকেন্ড যে জিনিসটা ওইখানে আছে সেটা হচ্ছে ক্লিয়ার কভার অফ বার। তাহলে এই স্টিরাপের জন্য ক্লিয়ার কভার হচ্ছিল 1.5, তাহলে এই 11 নম্বর বারের জন্য ক্লিয়ার কভার কত? তার ফেস থেকে কনক্রিট ফেস পর্যন্ত, তাহলে হওয়ার কথা হচ্ছিল কি 3/8 ইঞ্চ প্লাস হচ্ছিল 1.5 ইঞ্চি। তাহলে 1.5 ইঞ্চি প্লাস 3/8 ইঞ্চ যদি করি সেটা হচ্ছিল তার ক্লিয়ার কভার, এবং এটাও ডিবি, দ্যাটস মিন বার ডায়ামিটার থেকে বড় আছে। এই কন্ডিশনগুলো ধরে এখন আমাকে আগাইতে হবে। তাহলে আমার কন্ডিশন যেটা হইলো যে ক্লিয়ার স্পেসিং টুয়াইস ডিবির থেকে বড়, আর ক্লিয়ার কভার হচ্ছিল ডিবি এর থেকে বড়। এখন আমি ওই ইসে চলে যাই। এখন দেখো এইখানে তোমাকে যা যা বের করতে বলছো তুমি বের করলা, যে এই ক্লিয়ার স্পেসিং অফ বার যেটা, এটা ডিবি এর থেকে বড় না, ইভেনচুয়ালি কি টুয়াইস ডিবি এর থেকে বড়। আবার ক্লিয়ার কভার হচ্ছিল ডিবির থেকে বড়। আলটিমেটলি এই দুইটা ক্রাইটেরিয়াই ফুলফিল করে। তাহলে আমি যাব হচ্ছিল আমার 11 নম্বর বার এই কলামে এই রোতে, সো সেম এজ অ্যাবাভ। তার মানে আলটিমেটলি এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করব। দেখো আমি এই জায়গাতে একটু পজ দিচ্ছি, কারো যদি কোনো কনফিউশন থাকে বলো। স্যার দুই জায়গাতেই তো স্যার ক্লিয়ার কভার স্যার গ্রেটার দেন ডিবি, তাহলে কি ডিবিটা চেক করা আলাদা করে দরকার আছে? যদি ডিবি থেকে ছোট হয় তুমি তো চেক না করে বলতে পারবে না যে গ্রেটার দ্যান ডিবি। তো যদি ডিবি থেকে ছোট হইতো তাহলে তোমার কোথায় চলে যাইতো? যদি এই তাহলে আদার কন্ডিশনও কেসেস। ফুলফিল না করে, এই কন্ডিশনও ফুলফিল না করে, তাহলে আদার কেসেসে চলে যাইতো। সো না চেক করে তুমি বলতে পারবে না যে, মানে তুমি যেটা বলো যে চেক করার প্রয়োজন আছে, চেক করতে হবে। আচ্ছা, তাহলে আমি মোটামুটি বুঝলাম যে আমার ইকুয়েশনটা হবে এরকম, এফ ওয়াই সাই টি সাই ই 20 ল্যামডা এফ সি প্রাইম ডিবি। তাহলে আমরা এখন এই ইকুয়েশনটাকে ধীরে ধীরে সলভ করার চেষ্টা করব। তাহলে আমার এই ইকুয়েশনটা যে এল টি রিকোয়ার্ড ইকুয়াল টু হবে এফ ওয়াই সাই টি ই সামথিং সামথিং এইটা। এখন এখানে এফ ওয়াই জানা আছে, এফ সি প্রাইম জানা আছে, ডিবি জানা আছে, তিনটা প্যারামিটার লাগবে, সাই টি ই আর হচ্ছে ল্যামডা। এখন আমরা এই তিনটা জিনিসকে ধীরে ধীরে বের করে নিয়ে আসি। সাই টি কাস্টিং পজিশন ফ্যাক্টর, কাস্টিং পজিশন ফ্যাক্টর এটা কি জিনিস?
কাস্টিং পজিশন ফ্যাক্টর হচ্ছে হলো তো কাস্টিং পজিশন ফ্যাক্টরটা হচ্ছে হলো যে বলতেছে যে যদি মোর দ্যান 12 ইঞ্চ ফ্রেশ কনক্রিট ইজ প্লেসড বিলো হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট তখন 1.3, আর আদার সিচুয়েশন যাই হোক তখন 1। আমরা একটু আমাদের ছবিটা দেখি, আমরা কোন রডগুলো নিয়ে কাজ করতেছি, উপরের দুইটা রড নিয়ে, তাই না? তাহলে এখন তোমাকে দেখতে হবে যে যেই রডগুলো নিয়ে আমি কাজ করতেছি বা ডেভেলপমেন্ট লেন বের করতেছি এর নিচে কত ইঞ্চি কনক্রিট তোমার ফ্রেশ ঢালাই করবা। তাহলে আমরা যদি ছবিটা দেখি, আমাদের আমাদের হাইট কত, টোটাল হচ্ছিল 18 ইঞ্চি। এই স্টিলের নিচে 18 ইঞ্চি কনক্রিট আছে, তাহলে ফ্যাক্টরটা কত হওয়া উচিত? মোর দেন 12 ইঞ্চ অফ ফ্রেশ কনক্রিট ইজ প্লেসড বিলো হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট, তার মানে এই ফ্যাক্টরটা 1.3 হওয়ার। সেকেন্ড যেটা বলে সেটা হলো ইপক্সি কোটিং ফ্যাক্টর। তো আমাদেরকে কি এখানে ইপক্সি কোটিং এর ব্যাপারে কিছু বলা আছে রিইনফোর্সমেন্ট গুলোতে? আমরা যে ম্যাথটা দেখলাম, স্টাডি করতেছি, যেটা নর্মাল বলা আছে, নর্মাল আরসিসি। সো এখানে কোনো ইপক্সির কথা বলা নাই। তো ইপক্সি বিভিন্ন টাইপের থাকতে পারে। সো তোমাদের পরীক্ষার সময় আমি ইপক্সি বলে দিলে ইপক্সি দিয়ে করবো। তো বলতেছি ইপক্সি কোটেড অর জিঙ্ক অর ইপক্সি ডুয়াল কোটেড বার হতে পারে, অল আদার ইপক্সি কোটেড হতে পারে, আনকোটেড অর জিঙ্ক কোটেড হতে পারে, গ্যালভানাইজড। তাহলে আমাদের নর্মাল যে রিইনফোর্সমেন্ট গুলো আছে সেগুলো আসলে আনকোটেড অবস্থায় আছে। তাহলে আনকোটেড অবস্থায় তার ফ্যাক্টরটা হচ্ছিল 1। তার মানে যদি কখনো তোমাকে বলা থাকে যে ইপক্সি কোটেড অর জিঙ্ক ইপক্সি ডুয়াল কোটেড, তখন তোমার ফ্যাক্টরটা হচ্ছিল 1.5 হবে, বা এই টাইপ হলে হচ্ছিল 1.2 হবে। আচ্ছা, এখন এই জায়গাতে একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আছে। এই ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে হলো যে যখন এলডির ইকুয়েশন আমরা লিখি, দেখবো যে সাই টি এবং ই হলো মাল্টিপ্লাই করা থাকে। তাহলে তুমি এখানে আসলে যে কাজটা করতেছো, তুমি আসলে তোমার যতটুকু রিকোয়ার্ড এলডি সেটা কিন্তু বাড়ায় নিচ্ছ। 1.3 টাইমস তোমার 30% বাড়াচ্ছ, 1.5 টাইমস 50% বাড়াচ্ছ, 1.2 টাইমস 20% বাড়াচ্ছ। এখন কোড যেটা বলে যে তুমি যদি দুইটাকেই 30% আবার 50% বাড়ায় দাও, জিনিসটা অনেক বেশি ফ্যাক্টর অফ সেফটি চলে আসে, যেটা ইকোনমিক্যাল হবে না। তো এই কন্ডিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। বলতেছে হাউএভার দ্য প্রোডাক্ট অফ সাই টি এবং সাই ই নিড নট টু বি টেকেন গ্রেটার দেন কত 1.7। যদি এরকম হয় যে এটা 1.3 আসছে, এটা 1.5 আসছে, মাল্টিপ্লাই করে দেখবা যে এটা 1.7 থেকে অনেক বেশি আসছে, তার মানে তুমি ডাবল বা ডাবলের চেয়ে বেশি নিচ্ছ যা রিকোয়ারমেন্ট তার চেয়ে। তো সেইটা কোড বলে যে দরকার নেই, 70% ইনক্রিজ করলেই হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে হলো মাথায় রাখতে হবে যখন ম্যাথ করবা, 1.7 টাইমস এর বেশি নেওয়া যাবে না। তো আমাদের জন্য ফ্যাক্টর গুলো তাহলে আমরা দেখতেছি যে একটা 1.3 আর একটা হচ্ছিল 1। আর লাস্ট যে ফ্যাক্টরটা লাগবে সেটা হচ্ছিল লাইট ওয়েট এগ্রিগেট ফ্যাক্টর। তো লাইট ওয়েট এগ্রিগেট ফ্যাক্টরটা আসলে খুব বেশি কাজে এখন লাগবে না, কারণ আমাদের বলাই আছে নর্মাল ওয়েট এগ্রিগেট। তো নর্মাল ওয়েট এগ্রিগেট যেহেতু আছে, এই ফ্যাক্টরটা আলটিমেটলি হবে হচ্ছিল 1। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি 3টা ফ্যাক্টর সম্পর্কে একটু আইডিয়া পাইলাম। তো এই 3টা ফ্যাক্টর এখন বসায় দিব আমরা। একটা হচ্ছিল যে সাই টি, সেটা হচ্ছিল 1.3, ইপক্সি কোটিং ফ্যাক্টর 1, আর নর্মাল ওয়েট কনক্রিট হচ্ছিল 1। আলটিমেটলি এই ভ্যালুগুলো যদি বসায় দিই তাহলে আমি পাচ্ছি 84.8 ইঞ্চি। এখানে খুব কেয়ারফুলি একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে এগুলো কিন্তু এমপিরিক্যাল ফর্মুলা, কোনো থিওরিটিক্যাল ফর্মুলা না। আমি বারবার যেটা রিপিট করতেছি। তো এমপিরিক্যাল ফর্মুলা হলে অবশ্যই ইউনিট ফিক্স থাকবে। এখানে তোমাদের সব ইউনিট হচ্ছিল কিসে? পিএসআই তে। সো অন্য কোনো ইউনিট যদি এখানে তুমি বসাও, ইভেন্চুয়ালি কেএসআই বা এমপিএ এগুলা ইনভ্যালিড হবে, কারণ এই যে 20 ফ্যাক্টরটা হচ্ছিল পিএসআই সবকিছু। সো এখানে
ইউনিটগুলো কনসিস্টেন্ট হবে, এটা পিএসআই তে হবে আর এটা হচ্ছিল ইঞ্চিতে হবে। সো তখন তুমি আসলে অ্যাকচুয়াল ভ্যালুটা পাবা। সো এলডি রিকোয়ার্ডটা আসতেছে আমার কত, 84.8। তো কোড যেহেতু বলে যে আমরা যতটুকু রিইনফোর্সমেন্ট এখানে লাগে তার চেয়ে বেশি দিলে আমরা রিডিউস করতে পারি, তাহলে আমরা এলডি প্রোভাইড করব কত, প্রোভাইড করব হচ্ছে এলডি রিকোয়ার্ড ইন্টু এস রিকোয়ার্ড বাই এস প্রোভাইডেড। সো ওরা বলে দিছিল যে 2.9 তার অ্যানালাইসিস থেকে আসছে, 3.12 দুইটা 11 নম্বর বার দিয়ে দেওয়া হয়েছে, আর রিকোয়ারমেন্ট ছিল এটা। সো আলটিমেটলি 78.8 হচ্ছে আমার এলডি প্রোভাইডেড। তার মানে আমি যে রডটাকে দেখতে পাইলাম, এই রডটা এখান থেকে যদি 78 ইঞ্চি দূরে যেয়ে কেটে দেই, তাহলে আসলে এটার কোনো সমস্যা হবে না, এটা এনাফ বন্ড মেনটেন করতে পারবে। সো মোটামুটি কি বোঝা গেছে যতটুকু বললাম? জি স্যার। আচ্ছা, এখন বাজে হলো 4টা 13। আচ্ছা, তো এটা এখন আজকে আর শুরু করব না, এটা শুরু করলে শেষ করতে পারবো না। তো তোমাদের এইটা, এই যে কয় উইক ক্লাস আছে আর? হ্যাঁ, 2 উইক স্যার। আরো 2 উইক, তার মানে আমি 4টা ক্লাস পাবো, রাইট? 4টা ক্লাস। আচ্ছা। হুম। আহ, আমার ধারণা হচ্ছে হলো শেষ হয়ে যাবে সমস্যা ছাড়াই। আর যদি ইন এনি কেস প্রয়োজন হয়, সেটা আমি তোমাদের সাথে পরে কথা বলে আমি অনলাইনে আরেকটা ক্লাস নেব, কারণ আজকে প্রায় 1 ঘন্টার বেশি ক্লাস নিয়ে নিচ্ছি, হয়তো একদিনে বেশি পড়ালে বুঝতে পারবো না। তো যদি বেশি সমস্যা হয়, নেক্সট উইকে আমি একটা এক্সট্রা ক্লাস নেব, ঠিক আছে? আজকে আর তাহলে কন্টিনিউ করলাম না, কারণ বেশি কন্টিনিউ করলে বুঝবা না, টপিকস চেঞ্জ হয়ে গেলে। ঠিক আছে, আমি শেয়ারটা স্টপ করলাম আর তোমাদেরকে একটা গুগল ফর্মের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা চলো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। দেখো আমি চ্যাট বক্সে একটা গুগল ফর্মের লিংক কি করতেছে, তোমাদের অস্টেডু দিয়ে লগ ইন করে তারপরে হচ্ছে হলো কি করতে হবে, অ্যাটেন্ডেন্স দিতে হবে। হ্যাঁ, আমি লিংকটা দিয়ে দিছি তোমাদের চ্যাট বক্সে, সবাই রেসপন্স করো। শুধুমাত্র আইডিটা লিখবা, সেকশন লেখার প্রয়োজন নেই, শুধু ফুল আইডি। যারা রেসপন্স দেওয়া হয়ে গেছে তারা লিভ করতে পারো, আমি 5 মিনিট আরো সেশনটা কন্টিনিউ করতেছি, যাদের যদি প্রবলেম হয় যাতে বলতে পারে। কেউ চ্যাট বক্সের রোল নাম্বার দিবা না, প্রত্যেকে গুগল ফর্মে দাও।
তোমাদের এখানে অ্যাটেন্ডেন্স দাও না এরকম কেউ আছো? গুগল ফর্মে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। স্যার দেয়া মানে স্যার আমার এখানে শো করতেছে না কেন জানি চ্যাট বক্সে। চ্যাট বক্সে তো সবাই পাইছে অলরেডি। দেখো আমি আবার দিয়ে দিছি, পাইছো? জি স্যার, এবার হয়েছে। ওকে, যারা রেসপন্স করে ফেলছো তারা লিভ করতে পারো। স্যার ছিলাম। হ্যাঁ, তানিম রেসপন্স কি করতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে লিভ করতে পারো। এখনো তোমাদের 54 জন আছো এখানে। কেউ যদি প্রবলেম ফেস করো তাহলে বলো, আমি তাহলে সেশনটা ক্লোজ করে দিব। মোটামুটি 116 জন রেসপন্স করছো। স্যার প্রবলেম হচ্ছে স্যার। রুল 71 কি সমস্যা? আমার স্যার মানে মেইল দিয়ে অ্যাক্সেস মানে ফর্মটা অ্যাক্সেস হচ্ছে না। তোমার অস্টেটুর ইমেল অ্যাড্রেস থেকে করো, জিমেইল দিয়ে না। যদি ট্রাই ঠিক আছে, করছিলাম। দেখো ট্রাই করে দেখো। জি স্যার, বলছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা যারা আসলে এখন অ্যাটেন্ড করে আসছো, যার যার মতো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আমি এই সেশন লিভ করতেছি।